ফিলিস্তিন বা প্যালেস্টাইন সরকারিভাবে ফিলিস্তিন রাষ্ট্র নামে পরিচিত হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের নির্বাসন ঘোষিত একটি রাষ্ট্র, যেখানে 15 নভেম্বর 1988 সালের আল জিয়াদ শহরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ একপাক্ষিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল। 1988-র ঘোষণার সময় কোনো অঞ্চলে পিএলওর নিয়ন্ত্রণ ছিল না, যদিও তারা যে অঞ্চলগুলি দাবি করেছিল আন্তর্জাতিকভাবে সেইগুলি ইসরায়েলের দখলে রয়েছে। 1947 সালে জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, সেখানে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়াও ইসরায়েল শাসনাধীন কিছু অঞ্চল এবং জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে তারা। 1974 সালে আরব লীগের শীর্ষ বৈঠকে স্থির হয়েছিল যে পিএলও ফিলিস্তিনের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছিল। 22 নভেম্বর 1974 থেকে একটি জাতি হিসেবে পিএলওকে রাষ্ট্রহীন সত্তারূপে পর্যবেক্ষক অবস্থায় রাখা হয়েছিল, যারা কেবলমাত্র জাতিসংঘ তাদের বক্তব্য রাখতে পারতেন, কিন্তু ভোট দেবার কোনো ক্ষমতা ছিল না। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ফিলিস্তিন দেশ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। ফিলিস্তিন দেশ সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ফিলিস্তিন সমস্যার প্রেক্ষাপট। ভূমধ্য সাগরের পূর্বে 28,429 বর্গমাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল ওসমানীয় খেলাফতের অধীন। প্রথম বিশ্বযুদ্ধ যারা ছিল ব্রিটেন বিরোধী জোটে, তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসের বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিনের অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলে ধরে নেয় স্থানীয় আরবীয়রা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বাইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান। উত্তর ছিল অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরা ভূমি, আর তা হবে ফিলিস্তিন নগরী। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে 1918 সাল থেকে 30 বছর দেশটিকে নিজেদের অধীনে রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরব শূন্য করার জন্য কাজে লাগায় মার্কিন শক্তি। ফিলিস্তিনিদের উচ্ছেদকরণ। 1920 সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে থাকে, যাকে আলিয়া বলা হয়। অতঃপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিনে উন্মুক্ত করে দেয়, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা আধা সামরিক বাহিনীর সদস্য ফিলিস্তিনদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তুলতে থাকে। তার মধ্যে 3টি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন ও ইস্টার্ন গ্যাং, যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনদের বাধ্য করে ফিলিস্তিনে ছেড়ে চলে যেতে। সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা। 1940 সালে এস পোটিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দেয়। 276 জন ইহুদিকে হত্যা করে তারা। 1942 সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দেয়, 769 জন ইহুদিকে হত্যা করে। উভয় জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল, আর ব্রিটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না। হাগানা এইভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত। এর ফলে 20 লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 5,40,000। এই সময় 1947 সালের 29 নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন চাপে জাতিসংঘ ভোট গ্রহণ করা হয়। তাতে 33টি রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদি পেল ভূমির 57%, আর ফিলিস্তিনিরা পেল 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটি উত্তর পশ্চিমের সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। এইভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়ে পড়ে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। ফিলিস্তিনি অঞ্চলে কার্যত মালিকানা লাভের পর ইহুদি বসতি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, ঘরবাড়ি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ,
জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতনের মতো কাজে জড়িয়ে পড়ল স্থানীয় বহিরাগত ইহুদি ও সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী। ফলে লাখ লাখ ফিলিস্তিনিরা আরব দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরে 1948 সালে 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন দাভিদ বিন ওরিয়ন। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। 10 মিনিটের ভিতরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, অতঃপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয় তার পরপরই। ভূগোল। ফিলিস্তিনি রাষ্ট্রের ভূগোল অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিকৃত এলাকাগুলো দক্ষিণ লেভান্তে অবস্থিত। গাজা স্ট্রিপ পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে মিশর এবং উত্তর পূর্বে ইসরায়েল, পশ্চিম তীরে পূর্বে জর্ডান এবং উত্তর দক্ষিণ এবং পশ্চিমে ইসরায়েল। এইভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিকৃত এলাকা গঠনকারী দুটি ছিটমহল ইসরায়েল দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, অপরের সাথে কোনো ভৌগোলিক সীমানা নেই। এই অঞ্চলগুলি স্থলভাগের ভিত্তিতে বিশ্বের 163তম বৃহত্তম দেশ গঠন করবে। ফিলিস্তিনিদের বেশ কিছু পরিবেশগত সমস্যা রয়েছে। গাজা স্ট্রিপের সম্মুখীন সমস্যাগুলির মধ্যে মরুকরণ অন্তর্ভুক্ত, মিঠা পানির লবণাক্তকরণ, নিকাশি চিকিৎসা, পানিবাহিত রোগ, মাটির অবক্ষয় এবং ভূগর্ভস্থ পানির সম্পদের অবক্ষয় ও দূষণ। পশ্চিম তীরে একই সমস্যাগুলি অনেকগুলি প্রযোজ্য, যদিও মিঠা পানি অনেক বেশি। চলমান বিরোধের কারণে প্রবেশাধিকার সীমিত। এই অঞ্চলে 3টি প্রাথমিক ইকোরিজিয়ন পাওয়া যায়: পূর্ব ভূমধ্যসাগরের শঙ্কু স্কোলোফিলিয়াস বিস্তৃত পাতার বন, আরব মরুভূমি এবং মেসোপটেমিয়ার ঝোপ মরুভূমি। জলবায়ু। ফিলিস্তিনের তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত। পশ্চিম তীরের জলবায়ু বেশিরভাগ ভূমধ্যসাগরীয় উপকূলরেখার তুলনায় উঁচু এলাকায় সামান্য শীতল পশ্চিম অঞ্চলে। পূর্বে পশ্চিমের তীরে শুষ্ক এবং গরম জলবায়ু দ্বারা চিহ্নিত মৃত সাগরের পশ্চিম উপকূলরেখা সহ জুডিয়ান মরুভূমির বেশিরভাগ অংশ অন্তর্ভুক্ত রয়েছে। গাজার একটি গরম আধা শুষ্ক জলবায়ু রয়েছে, মৃদু শীত এবং শুষ্ক গরম গ্রীষ্মের সাথে। শীতলতম মাস হল জানুয়ারিতে, তাপমাত্রা সাধারণত 7°C, বৃষ্টি কম হয় এবং সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে পরে। বার্ষিক বৃষ্টিপাতের হার প্রায় 4.57 ইঞ্চি অর্থাৎ 116 মিলিমিটার বৃষ্টি হয়। অর্থনীতি। ফিলিস্তিনি রাষ্ট্রের অর্থনীতি মোটামুটি ভালো নয়, সব সময় বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। ফিলিস্তিনি রাষ্ট্রে সব সময় বিভিন্ন ধরনের যুদ্ধ, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা সব সময় আছে। প্রায় 70 থেকে 80 বছর ধরে ফিলিস্তিনি এবং ইসরায়েলের যুদ্ধ লেগেই আছে, এখন পর্যন্ত চলমান। কিছুদিন আগেও দেখা গেছে যে ফিলিস্তিনি রাষ্ট্রকে তামা করে বলছে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন ধরনের বোমা মেরে, এমনকি প্রায় 33 থেকে 35 হাজার লোককে মেরে ফেলেছে ইসরায়েল। এছাড়াও ফিলিস্তিনি রাষ্ট্র বিভিন্ন ধরনের দেশ সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে আরব লীগ, মুসলিম দেশগুলো যারা আছে তারা বিভিন্ন ধরনের সাহায্য করে ফিলিস্তিনি রাষ্ট্রকে। আর ইসরায়েলকে সাহায্য করেন আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, এক কথা যারা খ্রিস্টান দেশীয় দেশ তারাই ইসরায়েলকে সাহায্য করে। এমনকি এখন পর্যন্ত ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য গোপনে কাজ করছে আমেরিকা এবং যুক্তরাজ্য। পর্যটন। ফিলিস্তিনি রাষ্ট্র কর্তৃক দাবিকৃত অঞ্চলের পর্যটন বলতে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় পর্যটনকে বোঝায়। 2010 সালে 4.6 মিলিয়ন মানুষ ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করেছিল। 2009 সালে 2.6 মিলিয়নের তুলনায় এই সংখ্যার মধ্যে 2.2 মিলিয়ন বিদেশি পর্যটক এবং 2.7 মিলিয়ন ছিল দেশীয়। বেশিরভাগ পর্যটক মাত্র কয়েক ঘন্টার জন্য বা একদিনের ভ্রমণের অংশ হিসেবে আসেন। 2012 শেষে প্রাণ থেকে 1,50,000-এর বেশি অতিথি পশ্চিম তীরের হোটেলে অবস্থান করেছিল। 40% ইউরোপীয় এবং 9% মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া কানাডা থেকে এসেছিল। লনলি প্ল্যানেট ভ্রমণ নির্দেশিকা লিখেছেন যে পশ্চিম তীর ভ্রমণের সবচেয়ে সহজ জায়গা নয়, তবে প্রচেষ্টাটি প্রচুর পরিমাণে পুরস্কৃত হয়। 2013 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পর্যটন মন্ত্রী রুলা মায়া বলেছেন যে তারা সরকারি ফিলিস্তিনি আন্তর্জাতিক ভ্রমণকে উৎসাহিত করার লক্ষ্যে রাখে, কিন্তু পেশাটি হলো ফিলিস্তিনদের প্রধান আয়ের উৎস হতে পর্যটন খাতকে বাধা দেওয়ার প্রধান কারণ। ইসরায়েলের ভিসা নীতির দ্বারা আরোপিত ব্যতীত বিদেশি নাগরিকদের উপর আরোপিত কোনো ভিসার শর্ত নেই। জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজায় প্রবেশ সম্পূর্ণরূপে ইসরায়েল সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল প্রবেশের জন্য শুধুমাত্র একটি বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট প্রয়োজন। যোগাযোগ। প্যালেস্টাইন রাজ্য বা যোগাযোগ ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো পিএসবিসি এবং টেলিকম তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছেন যে ফিলিস্তিনে 2010 সালের শেষের দিকে 2.6 মিলিয়নের তুলনায় 4.2 মিলিয়ন সেলুলার মোবাইল গ্রাহক ছিল, যখন ফিলিস্তিনের এডিএসএল গ্রাহকের সংখ্যা প্রায় 363,000 বেড়েছে। একই সময়ের মধ্যে 119,000 থেকে 2019-এর শেষে 97% ফিলিস্তিনি পরিবারে কমপক্ষে একটি সেলুলার মোবাইল লাইন রয়েছে, যেখানে কমপক্ষে একটি স্মার্টফোন 86% পরিবার মালিকানাধীন।
পশ্চিম তীরে 91% এবং গাজা উপত্যকায় 78%। ফিলিস্তিনি পরিবারে প্রায় 80% তাদের বাড়িতে ইন্টারনেট ব্যবহার করে এবং প্রায় 1/3 একটি কম্পিউটার রয়েছে। 12 জুন 2020-এ বিশ্বব্যাংক টেকনোলজি ফর ইয়ুথ অ্যান্ড জবস টেস্ট কার্ড প্রকল্পের জন্য 15 মিলিয়ন অনুদান অনুমোদন করেছে, যার লক্ষ্যে ফিলিস্তিনি আইটি সেক্টরকে ফার্মগুলোর সক্ষমতা উন্নত করবে এবং আরও উচ্চমানের চাকরি তৈরি করতে সহায়তা করবে। পশ্চিম তীর এবং গাজার জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কান্থন শঙ্কর বলেন, আইটি সেক্টরে অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তিশালী অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এই ফিলিস্তিনি যুবকদের সুযোগ দিতে পারে যারা জনসংখ্যার 30% তীব্র বেকারত্বের শিকার হয়েছে। প্যালেস্টাইন মনিটরিং অথরিটি ই-ওয়ালেট এবং প্রিপেইড কার্ড সহ ইলেকট্রনিক পেমেন্ট পরিষেবা পরিচালনা বিধানের জন্য নির্দেশিকা জারি করেছে ফিলিস্তিনি সরকার। জল সরবরাহ এবং স্যানিটেশন। ফিলিস্তিনি রাজ্যে জল সরবরাহ এবং স্যানিটেশন এবং হাইজিন মনিটরিং প্রোগ্রাম ফিলিস্তিনি অঞ্চলে পানি সরবরাহ ও স্যানিটেশন তীব্র পানির ঘাটতি দ্বারা চিহ্নিত এবং ইসরায়েল দখলদারিত্ব দ্বারা অত্যন্ত প্রভাবিত। ফিলিস্তিনিদের জল সম্পদ সম্পূর্ণরূপে ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত এবং ভূগর্ভস্থ জলের বিভাজন আসলো। আরকাবের বিধান সারকে উদ্ধৃত প্রয়োজন সাধারণত পশ্চিম তীরের তুলনায় গাজা উপত্যকায় পানির গুণগত মান খুবই খারাপ। ফিলিস্তিনি অঞ্চলে বিতরণ করা জলের প্রায় 1/3 থেকে অর্ধেকের বিতরণ নেটওয়ার্ক হারিয়ে গেছে। গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী অবরোধ এবং গাজা যুদ্ধ গাজা উপত্যকায় অবকাঠামো মারাত্মক ক্ষতি হয়েছে। বর্জ্য জলের বিষয়ে বিদ্যমান শোধনাগারের সমস্ত উৎপাদিত বর্জ্য জল শোধন করার ক্ষমতা নেই, যা মারাত্মক জল দূষণ ঘটায়। সেক্টরের উন্নয়ন বাহ্যিক অর্থায়নের উপর নির্ভর করে। আন্তর্জাতিক স্বীকৃতি। ফিলিস্তিনি দেশকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে আফগানিস্তান, আজারবাইজান, বাংলাদেশ, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, উত্তর কোরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, আর্জেন্টিনা, নিকাগুয়া, কিউবা, আলবেনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মন্টিগো, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, আলজেরিয়া, বেনিন, বুরকানিয়া, সাদ, কোমেনিশিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, গ্রিবাউস, লিবিয়া, মালি, মরক্কো, মোজাম্বিক, নাইজেরিয়া, সেনেগাল, সিয়েরা সোমালিয়া, দক্ষিণ সুদান, জিম্বাবুয়ে ইত্যাদি দেশ ফিলিস্তিনি দেশকে স্বীকৃতি দিয়েছে। শুধুমাত্র আমেরিকা যুক্তরাজ্য কয়েকটি দেশ তারা স্বীকৃতি দেন, তারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে সব সময়ের জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ফিলিস্তিনের নগরী আল্লাহর প্রদত্ত একটি নগরী। এই নগরীকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ এই নগরীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। ইহুদি কেন, খ্রিস্টান কেন, কেউই এই নগরীকে ধ্বংস করতে পারবে না, এমনকি ইসলাম ধর্মকেও কেউ ধ্বংস করতে পারবে না। মুসলিম জগরণ যারা আছে তারা এইভাবেই থাকবে, একটু কষ্ট হবে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ মহান আল্লাহ তাআলা নিজেই করবে। এমনকি ইতিহাসে এরকম আছে যে এই ফিলিস্তিনি নগরী সর্বপ্রথম প্রত্যেকটা দেশকে শাসন করবে, সেটাও সামনে হবে। এটা কবে হবে সেটা জানি না, তবে হবে। তাই এই নগরীকে কেউ ধ্বংস করতে পারবে না, এই নগরী একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ফিলিস্তিনিবাসীকে এবং এই মুসলিমবাসীকে যেন রক্ষা করে, ওই ইহুদি জাতি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দেয়, এই দোয়াই কামনা করি। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।